আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফয়সাল সুমন, ধামরাই সরকারি কলেজের স্টাডি সেন্টার হতে ওপেন ইউনিভার্সিটির ষষ্ঠ অনলাইন ক্লাস শুরু করছি। আজকে আমরা একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের সিলেবাস অনুযায়ী ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা এগুলো দেখব। আমরা গত ক্লাসে দেখেছি যে জাবেদার প্রকারভেদ, জাবেদার অনেকগুলো প্রকারভেদ আছে। সেই প্রকারভেদগুলো আমরা গত ক্লাসে দেখেছি। আজকে সেই জাবেদাগুলো কিভাবে প্রয়োগ করা হয় বা জাবেদাগুলোর কিভাবে করা হয় সেগুলো আমরা দেখব। কোন কোন লেনদেনের প্রেক্ষিতে এই জাবেদাগুলো করা হয় এবং সেই জাবেদাটা কীরকম, তার ছক কিভাবে সেই লেনদেনগুলো হিসাবভুক্ত করা হয় সেগুলো ইনশাল্লাহ আমরা আজকে দেখব। তো আজকে তোমাদের বইয়ের পৃষ্ঠা 55, 54, 55 এই পেজগুলোতে তোমরা পাবা। 53 পেজ থেকে শুরু এর প্রশ্নটা। তো আমরা 54 পেজ, 55 পেজ এই পেজগুলোতে দেখব তোমাদের ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা সেগুলোর লেনদেনগুলো কিভাবে থাকে, সেগুলো কিভাবে হিসাবভুক্ত করতে হয়, জাবেদার ছকগুলো কিভাবে টানতে হয়, আমরা সব কিছু আজকে ইনশাল্লাহ দেখব। তো আসো আমরা শুরু করি। প্রথমে আমরা পৃষ্ঠা 53, তোমাদের যে ওপেন ইউনিভার্সিটির বইটা আছে সেই 53 পেজের আমরা এই উদাহরণ 1 এই অঙ্কটা শুরু করলাম। তো এইখানে দেখো যে লেনদেনগুলো লেখা আছে সেই লেনদেনগুলো দেখো। 2016 সালের জানুয়ারি মাসে জনাব সালামের ব্যবসায় নিম্নোক্ত লেনদেনগুলো সংঘটিত হয়। তো জানুয়ারির 2 তারিখে নাইমের নিকট হতে ধারে ক্রয় 20,000 টাকা, শর্ত 3/10 নিট 30। তো তোমাদের মনে হচ্ছে হয়তো যে ক্রয় জাবেদায় কোন লেনদেনগুলো লিপিবদ্ধ হয়? শুধুমাত্র ধারে ক্রয় সংক্রান্ত লেনদেনগুলো ক্রয় জাবেদায় লিপিবদ্ধ হয়, আর ধারে বিক্রয় সংক্রান্ত লেনদেনগুলো শুধুমাত্র ধারে বিক্রয় সংক্রান্ত লেনদেনগুলো বিক্রয় জাবেদায় লিপিবদ্ধ হয়। তো এখানে যেটা দেখছো যে নাইমের নিকট হতে ধারে ক্রয়, তার মানে কি এটা ক্রয় জাবেদায় চলে আসবে, এই লেনদেনটা ক্রয় জাবেদায় চলে আসবে। এরপরে আমরা 8 তারিখে দেখি ব্যক্তিগত প্রয়োজনে মালিক কর্তৃক উত্তোলন, তো এটা আসবে না, এই লেনদেনটা আসবে না। এরপরে 12 তারিখেরটা দেখি পরাণের নিকট হতে পণ্য ক্রয় 6,000 টাকা, তাহলে এই লেনদেনটা কিন্তু ধারে, শর্ত 2/10 নিট 30। তো এই লেনদেনটা কিন্তু ধারে। আমরা এর আগেও কোনো একটা বা দুইটা ক্লাসে বলেছিলাম যে কোনো লেনদেন যেখানে ক্রয় বা বিক্রয় সংক্রান্ত লেনদেনে যদি কারো নাম বা কোনো প্রতিষ্ঠানের নাম থাকে কিন্তু নগদ বা ব্যাংক কথা বলা না থাকে, তার মানে সেটা ধারে বা বাকিতে। আমি আবারও বলি, তোমরা খেয়াল করে শুনো। ক্রয় বা বিক্রয়ের বেলায় যদি কারো নাম বা কোনো প্রতিষ্ঠানের নাম থাকে কিন্তু নগদ বা ধারে এই কথাটা বলা, নগদ বা ব্যাংক বা চেক এই কথাটা বলা না থাকে, তার মানে সেটা ধারের লেনদেন। তো এই যে নিকট হতে পণ্য ক্রয় 6,000 টাকা, তার মানে এটা ধারে ক্রয়। এরপরে চলে আসি আমরা 17 তারিখে নগদে পণ্য ক্রয়, তো এটা আসবে না। 18 তারিখে হারুনের নিকট হতে পণ্য ক্রয়, এটাও ধারে ক্রয়। এই যে এখানে নাম দেয়া আছে কিন্তু নগদ বা চেক এই জাতীয় কোনো কথা বলা নাই, তার মানে এটাও ধারে ক্রয় সংক্রান্ত। তো এখানে আমরা দেখি এখানে শর্ত 2/10 নিট 30। তো এই লেনদেনটাও আমাদের ক্রয় জাবেদা আসবে। এরপর আমরা চলে আসি পরের পেজে, সেখানে আমরা প্রথমে দেখব পরাণের পাওনা পরিশোধ, তো এটা ক্রয় জাবেদা আসবে না। কর্মচারীদের বেতন প্রদান, এটাও আসবে না। হারুনের পাওনা পরিশোধ, এটাও আসবে না। 10% বাট্টার নগদে পণ্য ক্রয়, যেহেতু নগদে পণ্য ক্রয় তাহলে এটাও ক্রয় সংক্রান্ত জাবেদায় আসবে না বা ক্রয় জাবেদা আসবে না। নাইমের পাওনা পরিশোধ, এটাও আসবে না। তার মানে আমরা দেখতে পেলাম শুধুমাত্র এই তিনটা লেনদেন শুধু আসবে ক্রয় জাবেদায়। সেই তিনটা কি কি? একটা হচ্ছে গিয়ে 2 তারিখে নাইমের নিকট হতে ধারে ক্রয় 20,000 টাকা, এটা স্পষ্ট বলা আছে ধারে ক্রয়। আর একটা হচ্ছে গিয়ে 12 তারিখে পরাণের নিকট হতে পণ্য ক্রয়, পরাণের নিকট হতে পণ্য ক্রয় কোনো ধারে বা বাকিতে কিছু বলা নাই, কিন্তু তারপরে এটা ধারে কেন বুঝবো? কারণ নাম দেওয়া আছে একজনের কিন্তু নগদ বা চেক এই জাতীয় কোনো কথা বলা নাই। এরপরে আমরা 18 তারিখে দেখি হারুনের নিকট, এখানে একই কথা, নাম দেওয়া আছে কিন্তু নগদ বা চেক এই জাতীয় কোনো কিছু বলা নেই।
তো এই হচ্ছে গিয়ে আমাদের প্রশ্ন, আমরা বুঝতে পারলাম। এখন আমরা একটু দেখি এই জিনিসগুলো, শর্ত জিনিসটা কি। এগুলো খুব মজার বিষয়। শর্ত ৩-১০, ৩-১০ মানে হচ্ছে গিয়ে এই যে ধারে যে পণ্যটা আমরা ক্রয় করলাম, এই ধারে ক্রয় করার ফলে আমাদের যে পাওনাদার হলো, সেই পাওনাদারকে যদি আমরা ১০ দিনের মধ্যে টাকা পরিশোধ করি তাহলে ৩% ছাড় পাবো। অর্থাৎ এই যে ২০,০০০ টাকার পণ্য ক্রয় করলাম, এই ২০,০০০ টাকা যদি আমি ১০ দিন, আগামী ১০ দিন অর্থাৎ এই যে ২ তারিখ অর্থাৎ ১২ তারিখের মধ্যে যদি আমি পরিশোধ করি তাহলে আমি ৩% ছাড় পাবো। আর নিট ৩০ মানে হচ্ছে গিয়ে আমাকে এই টাকা অর্থাৎ এই যে ২০,০০০ টাকা অবশ্যই ৩০ দিনের মধ্যে পরিশোধ করতে হবে। অর্থাৎ আমি যদি ১০ দিনের মধ্যে পরিশোধ করতে পারি তাহলে আমি ৩% ছাড় পাবো, কিন্তু যদি ১০ দিনের মধ্যে পরিশোধ করতে না পারি, তারপরে কোনো একদিন যে যদি করি, সেইটার সর্বোচ্চ মেয়াদ হচ্ছে ৩০ দিন। অর্থাৎ তারা ৩০ দিন পর্যন্ত আমাকে স্বাভাবিক সময় দিয়েছে যে এর মধ্যে তাদের টাকা পরিশোধ করতে হবে, অর্থাৎ ২০,০০০ টাকা পরিশোধ করে দিতে হবে। কিন্তু ১০ দিনের মধ্যে যদি আমি পরিশোধ করি তাহলে ৩% ছাড়, অর্থাৎ ৩ দুগুণে ৬, ৬০০ টাকা আমরা ছাড় পাবো। অর্থাৎ যখন আমি টাকা দিতে যাব তখন তাকে ২০,০০০ টাকা না দিয়ে দিব কত, ১৯,৪০০ টাকা, ৬০০ টাকা কম দিতে পারবো। তো ঠিক এইটাও এইভাবে, এই যে পরাণের নিকট হতে পণ্য ক্রয় ৬,০০০ টাকা, এখানে শর্ত কত, ২-১০, অর্থাৎ ১০ দিনের মধ্যে যদি আমি পরাণের টাকাটা পরিশোধ করতে পারি তাহলে পরাণ আমাকে ২% ছাড় দিবে। আর এখানেও বলা হয়েছে নিট ৩০, অর্থাৎ ৩০ দিনের মধ্যে আমাকে টাকা অবশ্যই পুরোটা পরিশোধ করতে হবে। যদি আমি ১০ দিনের মধ্যে দিতে পারি তাহলে খুব ভালো, আমি ২% ছাড় পাবো, ৬ দুগুণে ১২, অর্থাৎ ১২০ টাকা ছাড় পাবো। কিন্তু যদি আমি তা না পারি, অবশ্যই আমাকে ৩০ দিনের মধ্যে পুরো টাকাটা পরিশোধ করতে হবে। এটা তারা একটা বাইন্ডিংস আমাকে দিয়ে দিচ্ছে। ঠিক এরকম এইখানেও দেখা যায় হারুনের নিকটে হতে পণ্য ক্রয় ৬,০০০ টাকা, শর্ত ২-১০, নিট ৩০। এইখানেও আমরা দেখলাম যেটা, যে হারুনের নিকট যদি ১০ দিনের মধ্যে আমরা টাকা পরিশোধ করতে পারি তাহলে আমরা ২% ছাড় পাবো, আর নয় ৩০ দিনের মধ্যে অবশ্যই আমাদেরকে টাকাটা পরিশোধ করতে হবে। এখন আমরা মূল অঙ্কে চলে যাই, যে ক্রয় জাবেদাটা কীরকম হয় আমরা সেই ঘরটা দেখি। তো এখানে দেখো ক্রয় জাবেদা খুব সহজ, একটু যদি মনোযোগ দিয়ে ঘরটা খেয়াল রাখো, অঙ্কটা অনেক সহজ, খুবই সহজ। শুধু মনে রাখতে হবে যে ঘরটা কীরকম হবে। আমি তোমাদেরকে পুরো স্লাইডে দেখাই। দেখো, তো এখানে শুরুর থেকে ঘরটা কীভাবে আসছে, তারিখ, তারপর হচ্ছে কি হিসাব খাত বা ক্রেডিট হিসাব খাত, তারপর হচ্ছে গিয়ে শর্ত, ওই যে শর্ত যেটা বলা ছিল, চালান নং, খতিয়ান পৃষ্ঠা, ক্রয় হিসাব, প্রদেয় হিসাব, অর্থাৎ ধারে ক্রয় করলে আমাদের যে জাবেদাটা করা লাগে, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার বা প্রদেয় হিসাব ক্রেডিট, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার বা প্রদেয় হিসাব ক্রেডিট। তো সেভাবে আমরা লিখব। তার শুরু থেকে আমরা আবার দেখি তারিখ, প্রশ্নের শুরুতে বা লেনদেনের শুরুতে কিন্তু আমাদের প্রত্যেকটা লেনদেনের আগে তারিখ দেওয়া আছে, তাহলে এইখানে আমরা সেই তারিখটা বসাবো। এরপর হচ্ছে গিয়ে ক্রেডিট হিসাব খাত, ক্রেডিট হিসাব খাত হচ্ছে গিয়ে যার সাথে আমাদের লেনদেনটা, আমরা তার নামটা লিখব, যে প্রতিষ্ঠানের সাথে বা যে ব্যক্তির সাথে আমাদের লেনদেন আমরা তার নামটা লিখব। তারপর হচ্ছে ক্রয় জাবেদা, শর্তের জায়গায় আমরা ওই যে শর্তগুলো লিখব, যে শর্তগুলো দেওয়া থাকবে। চালান নং, যদিও প্রশ্নে চালান নং ছিল না, কিন্তু অনেক সময় থাকতে পারে, তো চালান নংয়ের ঘরে আমরা চালান নংটা বসাবো। খতিয়ান পৃষ্ঠা, এই ঘরটা ফাঁকা থাকবে। আর এরপরে হচ্ছে গিয়ে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। তার নিচে আমরা লেনদেনটা লিখব, যে লেনদেনগুলো আমাদের, যে টাকাগুলো আমাদের এখানে আছে সে টাকাগুলো আমরা এখানে লিখব। আচ্ছা, এখন আমরা শুরু করি। তো আমরা দেখো ২ তারিখে একদম সহজ, এই হচ্ছে গিয়ে ২ তারিখে নাইমের নিকট হতে ধারে ক্রয় ২০,০০০ টাকা, শর্ত ৩-১০, নিট ৩০। তো এই ২০,০০০ টাকার লেনদেনটা আমরা লিখব। দেখো, তাহলে এই হচ্ছে কি 2016 জানুয়ারির ২ তারিখ। প্রদেয় হিসাব, এই কথাটা আমরা নাও লিখতে পারি, আমরা শুধু নাইম হিসাব লিখলেও চলবে, নাইম হিসাব। তারপর হচ্ছে গিয়ে শর্ত, আমাদের নাইমের সাথে শর্তটা কী ছিল, ৩-১০, অর্থাৎ ১০ দিনের মধ্যে টাকা পরিশোধ করে দিলে ৩% ছাড় পাবো। আর নিট ৩০ মানে কি, ৩০ দিনের মধ্যে অবশ্যই টাকাটা আমরা পরিশোধ করে দেব। আর এরপরে হচ্ছে গিয়ে ২০,০০০ টাকা, অর্থাৎ নাইমের কাছ থেকে আমরা কত টাকার পণ্য ক্রয় করেছি, ২০,০০০ টাকার পণ্য
ক্রয় করেছি সেই 20,000 টাকা আমরা এখানে লিখলাম। এরপরে হচ্ছে গিয়ে 12 তারিখ, 12 তারিখ কার সাথে আমাদের লেনদেনটা হয়েছে? পরাণের সাথে। পরাণের জন্য আমরা এখানে প্রদেয় হিসাব এটা না লিখে পরাণ হিসাব লিখলেও হবে, অথবা শুধু প্রদেয় হিসাব ওইটাও লিখলেও হবে। আচ্ছা, পরাণের সাথে আমাদের যে শর্তটা ছিল, শর্তটা কি? 2-10-30, অর্থাৎ 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করলে 2% ছাড় পাবো। আর পরাণের সাথে আমাদের লেনদেন হয়েছিল কত টাকার লেনদেন? 6,000 টাকার। সেই জাস্ট সেই 6,000 টাকা লিখে দিলাম। 18 তারিখ, 18 তারিখে আমরা দেখি সেখানেও হারুনের সাথে আমাদের লেনদেন। সেই লেনদেনে আমাদের কি ছিল? যে 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করলে 2% ছাড় পাবো, আর 30, অর্থাৎ 30 দিনের মধ্যে টাকা পরিশোধ করতে হবে। আর এখানেও আমাদের 6,000 টাকা। তো এই তো এই সবগুলো যোগ করে আমাদের টোটাল টাকা 32,000। খুবই সহজ। শুধু যদি তোমরা ঘরটা মনে রাখো, ঘর কী হবে? তারিখ, হিসাব খাত বা ক্রেডিট হিসাব খাত, শর্ত, চালান নং, খতিয়ান পৃষ্ঠা, ক্রয় হিসাব, ডেবিট, প্রদেয় হিসাব, ক্রেডিট। এই এতটুকু জিনিসই যদি মনে রাখো তাহলে কিন্তু তোমাদের অঙ্কটা শেষ। শুধু ঘরটা যদি খেয়াল রাখো তাহলে, কারণ এই যে তারিখ প্রশ্নের লেনদেনের শুরুতেই যে এরকম লেনদেনের শুরুতেই তারিখগুলো দেওয়া আছে, তো জাস্ট এখানে তারিখগুলো বসিয়ে দিবা। যেই তারিখের লেনদেন এখানে আসবে সেই তারিখগুলো বসিয়ে দিবা। তারপর সেই তারিখের সাথে কার সাথে আমাদের লেনদেন তার নামটা লিখে দিবা, যেমন নাইম হিসাব, পরাণ হিসাব, হারুন হিসাব লিখে দিলাম। শর্ত, প্রত্যেকটা লেনদেনের সাথে শর্ত আছে, যদি শর্ত থাকে দিবা, শর্ত নাও থাকতে পারে, না থাকলে শর্ত দেওয়ার দরকার নেই, এখানে একটা ডট টেনে দিবা। তো আর শর্ত থাকলে শর্তটা বসা দিবা। এরপর আমরা দেখি এই যে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, তার নিচে যার যার সাথে যত টাকার লেনদেন সেই টাকাটা জাস্ট বসিয়ে দিবা। এই যে 20,000, 6,000, 6,000 সেই টাকাগুলো বসিয়ে দেবো, একেবারেই সহজ। এখন শেষে আমরা কি করব? এই সবগুলো টাকা যোগ করে দেবো, এই হচ্ছে গিয়ে 32,000 টাকা। তো এই হচ্ছে গিয়ে আমাদের ক্রয় জাবেদা। এরপরে আমরা ঠিক পাশে একটা বিক্রয় জাবেদা দেখব। এই বিক্রয় জাবেদায় চলো আমরা এর প্রশ্নগুলো দেখি। এখানে আমরা একটু শর্টকাট করে দেখাই যে এখানে লেনদেনগুলো কত কত তারিখের আছে, 1, 5, 10। তো এই 3 তারিখের আমরা লেনদেনগুলো একটু দেখি। প্রথমে দেখো 2016 সালের মার্চ মাসে জনাব মালেকের ব্যবসায় নিম্নলিখিত লেনদেনগুলো সংগঠিত হয়। তো আমরা চলে যাই মার্চ 1 তারিখে। মার্চ 1 তারিখে সুমনের নিকট ধারে বিক্রয় 8,000 টাকা, চালান নং 10। সুমনের নিকট ধারে বিক্রয় 8,000 টাকা। তো এই যে ধারে বিক্রয় স্পষ্ট বলা আছে 8,000 টাকা ধারে বিক্রয় করা হয়েছে, তার মানে এটা বিক্রয় জাবেদায় চলে যাবে। আচ্ছা, এরপরে আমরা 5 তারিখে দেখেছিলাম লেনদেনটা, তাহলে 5 তারিখের লেনদেনটা খেয়াল করি। খালেদের নিকট পণ্য বিক্রয় 22,000 টাকা। তো খালেদের নিকট আমরা পণ্য বিক্রয় করব। এখানে দেখো ধারে কথাটা কিন্তু বলা নাই, কিন্তু একটা নাম দেওয়া আছে, একজনের নাম দেওয়া আছে বা কোনো প্রতিষ্ঠানের নাম, অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের নাম বা কারো নাম যদি থাকে, যদি নগদ বা চেক কথাটা বলা না থাকে, তার মানে সেটা ধারে। তো এই যে বিক্রয়টা হয়েছে এটা ধারে বিক্রয়, তো এই ধারে বিক্রয়টা আমরা লিখলাম। এরপরে হচ্ছে গিয়ে 10 তারিখ। 10 তারিখে যাই, সাকিবের নিকট পণ্য বিক্রয় 30,000 টাকা, শর্ত 2-10-30, অর্থাৎ এই আগের দুটো লেনদেনে কিন্তু কোনো শর্তের কথা বলা ছিল না, কিন্তু এখানে শর্তের কথা বলা হয়েছে, তার মানে আমাদের এই শর্তটা বসানো লাগবে। এবং এখানে তোমরা দেখছো যে এখানে চালান নংয়ের কথা বলা হচ্ছে, তো আমরা এই চালান নংটাও ইউজ করব। এর আগের একটা প্রশ্নেও চালান নং ছিল। ঠিক ক্রয় জাবেদার মতন এটাও কিন্তু খুবই সহজ, যদি আমরা ঘরটা শিখে ফেলি বাকি সব কিছুই খুবই সহজ। এরপর আমরা চলে যাই ঘরটা। দেখো ক্রয় জাবেদার মতন এখানে আমি একটু এইভাবে দেখিয়ে দিই। দেখো ক্রয় জাবেদার মতন এখানেও তারিখের ঘর, তারপর হিসাব খাত ডেবিট, অর্থাৎ ক্রয় জাবেদার ছিল ক্রেডিট হিসাব খাত, এখানে হিসাব খাতটা হবে ডেবিট। তারপর শর্ত, এরপর হচ্ছে গিয়ে চালান নং, খতিয়ান পৃষ্ঠা। তো আগে ছিল ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, আর এখন হচ্ছে গিয়ে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তো যাই হোক আমরা এখন শুরু করি। তো 1 তারিখের লেনদেন যেটা ছিল আমরা দেখেছি যে 2016 মার্চ 1, এটা একটা ধারের লেনদেন। তো সেই ধারের লেনদেনটা আমরা লিখি। কার সাথে লেনদেনটা ছিল? সুমনের সাথে। তো এখানে লিখতে পারি আমরা সুমন হিসাব বা প্রাপ্য হিসাব। তো এই দেখো যদি শর্ত না থাকে, যদি শর্ত কোনো কিছু না থাকে, আমি এর আগেও বলেছিলাম যে এখানে একটা ডট দিয়ে দিব। এই যে একটা ডট, আমরা ছোট্ট করে একটা ডট টেনে দিলাম। এরপর হচ্ছে কি চালান নং। চালান নং এখানে দেওয়া ছিল, দেখো তোমরা
এই দেখো চালান নং দেওয়া ছিল কত, চালান নং 10, তো সেই চালান নংটা বসিয়ে দিব আমরা। এই যে চালান নংয়ের ঘরে 10, খতিয়ান পৃষ্ঠা এই ঘরটা খালি থাকবে। সুমনের সাথে লেনদেনের টাকা কত ছিল, 8,000 টাকার লেনদেন। এই 8,000 টাকার লেনদেন আমরা বসিয়ে দিলাম। এরপরে হচ্ছে গিয়ে 5 তারিখের লেনদেন। 5 তারিখের লেনদেনে দেখো খালেদের নিকট পণ্য বিক্রয় 22,000 টাকা, খালেদের নিকট পণ্য বিক্রয় 22,000 টাকা। তো এই 5 তারিখে আমরা দেখো, এই যে 5 তারিখ, এই যে খালেদ হিসাব বা প্রাপ্য হিসাব বা খালেদ হিসাব, তো এইখানে ডট, এখানেও ডট, যেহেতু চালান নং এই প্রশ্নে ছিল না, তো এইখানেও ডট। আর খালেদের সাথে আমাদের লেনদেনটা কত টাকার, 22,000 টাকা, আমরা এই যে 22,000 টাকা বসিয়ে দিলাম। ঠিক আছে। এরপরে দেখো 10 তারিখের লেনদেন, সাকিবের নিকট পণ্য বিক্রয়। তাহলে সাকিবের নিকট যে পণ্যটা বিক্রয়, তার মানে এটা একটা ধারে বিক্রয়, কারণ এখানে কোনো নগদ বা চেকের কথা বলা নাই, তার মানে এটা হচ্ছে কি একটি ধারে বিক্রয়। এখানে শর্ত আছে 2-10, অর্থাৎ 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করলে 2% ছাড় পাওয়া যাবে। নিট 30 দিনের মধ্যে অবশ্যই আমাদের পাওনা পরিশোধ করতে হবে, আমাদের টাকা পরিশোধ করতে হবে। আমরা এরকম একটা শর্ত তাদেরকে দিয়ে দিলাম। তো চালান নং এখানে দেওয়া আছে 2। তো আমরা এই প্রশ্নটাকে একটা সুন্দর প্রশ্ন বলবো, এই লেনদেনটাকে, যেখানে আমরা প্রায় সব কিছু পেলাম, যে চালান নং দেওয়া আছে, চালান নং দেওয়া আছে, শর্ত দেওয়া আছে, হ্যাঁ, টাকা দেওয়া আছে, তো আমরা সব কিছুই পেলাম। তো আমরা এখানে এটা দেখি যে এই যে 10 তারিখের লেনদেনটা আমরা লিখলাম, এই যে মার্চ 10। এরপরে এই যে প্রাপ্য হিসাব সাকিব, অর্থাৎ সাকিব হিসাব বা প্রাপ্য হিসাব যে কোনো একটা দিলেই হবে। এরপরে শর্তের জায়গায় আমরা লিখলাম 2-10 নিট 30, অর্থাৎ আমরা যেটা এর আগেও জেনেছি যে 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করলে 2% ছাড় আমরা তাদেরকে দিব। অর্থাৎ তারা যখন আমাদেরকে টাকা পরিশোধ করতে আসবে, সেই টাকাটা যদি তারা 10 দিনের মধ্যে আমাদেরকে পরিশোধ করে, তাহলে আমরা তাদেরকে 2% ছাড় দিব। এরপরে নিট 30, তাদেরকে আমরা একটি শর্ত দিয়ে দিয়েছি যে আমাদের টাকা অবশ্যই তারা যেন 30 দিনের মধ্যে এসে পরিশোধ করে। তো এইখানে আমরা চালান নং দেখলাম যে চালান নং দেওয়া ছিল কত, 2, একদম সহজ। চালান নং যা দেওয়া আছে শুধু সেটা আমরা বসিয়ে দিব। এরপরে এই সাকিবের সাথে আমাদের যে লেনদেনটা, সেটা কত টাকার লেনদেন ছিল, 30,000 টাকার লেনদেন। তো এই 30,000 টাকা আমরা এখানে বসিয়ে দিলাম। তারপর আমরা যদি সবগুলো যোগ করে ফেলি, 8 আর 22 যোগ করলে 30, 30 আর 30 যোগ করলে 60,000 টাকা। এই টোটাল আমরা 60,000 টাকা দিয়ে দিলাম। তো দেখো তোমাদের এখানে কিন্তু ঘরটা ঠিক আগের ক্রয় জাবেদার মতোই, তারিখ, শুধু হিসাব খাতে এখানে ক্রয় জাবেদার বেলা হিসাব খাত ছিল ক্রেডিট, আর এখানে হিসাব খাতটা হবে ডেবিট। এই জায়গাগুলো মুখস্থ রাখতে হবে। এরপর হচ্ছে গিয়ে শর্ত। তো এই শর্তর জায়গায় যদি প্রশ্নে বা লেনদেনে যে শর্তগুলো দেওয়া থাকে, আমরা সেই শর্তগুলো বসাবো। যদি শর্তগুলো না থাকে, তো আমরা এখানে ডট দিয়ে দেব। শর্তের ঘরটা রাখবো, কিন্তু যদি শর্ত প্রশ্নে না থাকে, তাহলে আমরা শুধু ডট টেনে দেব। এরপরে হচ্ছে গিয়ে চালান নং, আমরা চালান নংয়ের চালানগুলো বসিয়ে দিলাম। যদি প্রশ্নে চালান নং থাকে, আমরা চালান বসিয়ে দেব। খতিয়ান পৃষ্ঠা আমরা খালি রাখবো, এই ঘরে তেমন কোনো কিছু বসানোর এই মুহূর্তে প্রয়োজন নাই। প্র্যাকটিক্যাল লাইফে খতিয়ান পৃষ্ঠা হয়তো আমাদের প্রয়োজন হবে, কিন্তু আমাদের স্টুডেন্ট লাইফে আমাদের আসলে এই জিনিসটা খুব একটা থাকে না, হ্যাঁ, প্রশ্নে থাকে না এই জিনিসটা। তো এইখানে যে প্রাপ্য হিসাব ডেবিট, অর্থাৎ ধারে বিক্রয় করলে যে জাবেদাটা হয়, প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, আমরা সেটা দিয়ে দিলাম। প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, অর্থাৎ ধারে পণ্য বিক্রি করলে আমরা যে জাবেদাটা নর্মালি আমরা জেনারেলি লিখে থাকি, সেই জাবেদাটা এখানে থাকবে, প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তো সেই অনুযায়ী আমরা লিখব, কিন্তু টাকাগুলো বসে দিব আলাদা আলাদা যে লেনদেনগুলো। যেমন আমাদের প্রথম লেনদেনটা ছিল সুমনের সাথে, সেই লেনদেনে আমাদের টাকা ছিল, এই যে সুমনের সাথে লেনদেনের টাকা ছিল 8,000। এরপরে হচ্ছে গিয়ে খালেদের সাথে সেই লেনদেনের টাকা ছিল আমাদের 22,000, এবং অ্যাট লাস্ট আমাদের সাকিবের সাথে যে লেনদেন, তার সাথে লেনদেন টাকা ছিল 30,000। তো আমরা সেই টাকাগুলো এখানে বসিয়ে দিব সুমনের লেনদেনের সাথে তারিখ অনুযায়ী। এই তো তা মার্চের 1, তো প্রাপ্য হিসাব দিয়ে আমরা এই যে টাকাটা বসিয়ে দিলাম 8,000। তারপর হচ্ছে গিয়ে খালেদ হিসাব, খালেদের তারিখ অনুযায়ী 5 তারিখ খালেদ। এরপর আমরা টাকা বসিয়ে দিলাম 22,000, এবং অ্যাট লাস্ট আমাদের যে সাকিব হিসাব, সাকিব হিসাবে শর্ত ছিল 2-10 নিট 30, সেটা চালান নং বসালাম এবং টাকা বসিয়ে দিলাম 30,000। তো এখন যদি সবগুলোকে আমরা যোগ করি, আমাদের যোগ আসে 60,000 টাকা। তো এই হচ্ছে কি আমাদের ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদা। আমি আবারও বললাম,
আবারও বলতে চাই যে তোমরা যদি ঘরগুলো শিখে ফেলো, অঙ্ক একদম সহজ। এখানে তেমন কিছুই আমাদের আলাদাভাবে চিন্তাভাবনার কিছুই নেই। শুধু আমরা প্রশ্ন অনুযায়ী আমরা এই জিনিসগুলো, প্রশ্নে যে তারিখগুলো থাকবে আমরা তারিখগুলো ইউজ করব, যার সাথে লেনদেন সে তার নামগুলো বা সেই প্রতিষ্ঠানের নামগুলো লিখব, যদি শর্ত থাকে লিখব, শর্ত না থাকলে আমরা ডট দিয়ে দেব। আর চালান নং যদি থাকে আমরা চালান নংগুলো এখানে বসাবো এবং এইখানে আমরা টাকাগুলো বসাবো, যার সাথে যত টাকার লেনদেন সেই টাকাগুলো আমরা এখানে বসাবো। এই হচ্ছে কি আমাদের মোটামুটি অঙ্ক। তো আজকে এই পর্যন্তই থাক। ইনশাল্লাহ আগামী সপ্তাহে আগামী ক্লাসে তোমাদেরকে আরও কিছু শেখাবো। তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করতে থাকো। ইনশাল্লাহ আগামী সপ্তাহের ক্লাসে, অর্থাৎ ইনশাল্লাহ সপ্তম ক্লাসে তোমাদেরকে বাকি জিনিসগুলো দেখাবো। তো আজকে এই পর্যন্তই থাক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।